বাংলাদেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। রোববার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এই কথা জানিয়েছে। পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিনিধি দল। যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো 2 দিনের সফরে গতকাল বাংলাদেশে এসেছে মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দিল যুক্তরাষ্ট্র। সকালে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কর এই কথা জানান। অন্যদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে ঢাকা সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এর আগে সকাল 9:30টায় দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নাইম্যান। দলে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এ সময় তারা বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফের পদ্মায় বসবে দ্বিপক্ষীয় বৈঠক। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। শোনা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের 2য় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংস্কারের পাশাপাশি এখন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণ অভ্যুত্থানে বিএনপির অবদান লঘু করে দেখার সুযোগ নেই। আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এই অর্জিত জয়কে নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও জানান বিএনপির মহাসচিব। এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে, যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালিক 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে পরিপূর্ণ বিশ্লেষণ করে মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করা যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম রিয়াজ হামিদুল্লাহ। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে আয়োজিত এক সেমিনারে তিনি এই কথা বলেন। সেমিনারে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম পাচার উন্মুক্ত উল্লেখ করে মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম জানান, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চলছে। In order to analyze about the dynamic of Malaysia-Bangladesh relations,
I'm compelled to introduce to you first about Malaysia's foreign policy, followed by Malaysia's development and trade policies. But that is a very straight statement I'm making. It's much deeper, where there are a lot of gaps. If you are saying that why Malaysia is luring away our talents, that's global talent mobility. We cannot complain about it. It's happening in LinkedIn. You can call it poaching, but that's the reality. স্থল নিম্নচাপের কারণে রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঝোড়ো বাতাস বইছে। বঙ্গোপসাগরে স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেক সড়কেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কর্মজীবী ও শিক্ষার্থীরা পড়েছে ভোগান্তিতে। সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার। এর মধ্যে কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা সহ সারা দেশে আজও বৃষ্টি থাকবে। কাল থেকে বৃষ্টি কমতে পারে। দেশের সব পোশাক কারখানা আজ থেকে খোলা, তবে বিশৃঙ্খলা হলে নিরাপত্তা শঙ্কায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিক, এমন হুঁশিয়ারি দিয়েছে বিজিএমইএ। সকাল থেকে গাজীপুরে প্রায় ২৫০০ পোশাক কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক আছে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমজীবী মানুষেরা নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন। কারখানাগুলো নিরাপত্তা রক্ষা করছে নিজস্ব নিরাপত্তা কর্মীরা। এছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শিল্প পুলিশের সদস্যরা ছাড়াও কাজ করছে সেনা সদস্যরা। শ্রমিক অসন্তোষের কারণে ৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেসব কারখানা চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে পোশাক কারখানার খোলার খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে চলতি মাসের প্রথম দিক থেকে কিন্তু বিশেষ করে গাজীপুরে পোশাক শিল্প কলকারখানায় কিন্তু শ্রমিক অসন্তোষ আন্দোলন এবং বিভিন্ন দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করেছিল। কিন্তু এই সপ্তাহের প্রথম দিক থেকে কিন্তু ধীরে ধীরে শিল্প কলকারখানার শ্রমিক অসন্তোষ আন্দোলন কিন্তু স্বাভাবিক হতে শুরু করে। আজকে রোববার থেকে কিন্তু শ্রমিকরা শতভাগ তাদের নিজ নিজ কর্মে কিন্তু যোগ দিয়েছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে রাজধানীর উত্তরায় কিন্তু বিজিএমইএ ভবনে উপদেষ্টারা এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বিজিএমইএ মালিক পক্ষ তারা কিন্তু আলোচনায় বসে। সেখান থেকে সোমবারের মধ্যেই বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কিন্তু শ্রমিকরা শতভাগ তারা কর্মসংস্থানে ফিরে। বিশেষ করে ওইখান থেকে যে তথ্যগুলো আসে সেটি শ্রমিকদের তাদের কর্মে ফেরার জন্য শতভাগ ভূমিকা পালন করে। সেখান থেকে আরেকটি বিষয় উঠে এসেছে যে শ্রমিকরা যদি আন্দোলন করে কোনো শিল্প কারখানা বন্ধ করার চেষ্টা করে তাহলে কিন্তু শ্রম আইনের ১৩(১) ধারা কিন্তু প্রয়োগ করা হবে। সার্বিক পরিস্থিতি গাজীপুরে যে পোশাক শিল্প কলকারখানা এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মে ফিরছে এবং শতভাগ শিল্প কলকারখানা কিন্তু গাজীপুরে খোলা রয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শ্রমিকদের নিরাপত্তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের যৌথ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিল্প পুলিশ কিন্তু নিয়োজিত রয়েছে। সার্বিক পরিস্থিতি গাজীপুরে পোশাক শিল্প কারখানা কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দিনাজপুরের শান্ত স্বভাবের ছেলে রুদ্র সেন রাজনৈতিক মিটিং মিছিলে যায়নি কখনো। বাবা মায়ের স্বপ্ন ছিল সে একদিন প্রকৌশলী হয়ে বাড়ি ফিরবে। রুদ্র ফিরেছে ঠিকই, তবে লাশ হয়ে। ছেলের ঘরে ফেরার পানে চেয়ে থাকা চোখে এখন একরাশ বেদনা। বাড়ি জুড়ে কেবলই হাহাকার। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে হারিয়ে রীতিমতো দিশেহারা পুরো পরিবার। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রুদ্র। তার গ্রামের বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুরে। রুদ্র থাকতেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায়। ছাত্রজীবনে কখনো ব্যর্থতার দেখা না মিললেও জীবনযুদ্ধে ঠিকই হার মানতে হয়েছে এই মেধাবী উদীয়মান শিক্ষার্থীকে। ভাই হারানোর শোকে কাতর বোন সুস্মিতা। মা যেন ঠিকমতো কথাই বলতে পারছেন না। ছেলে বড় হবে, একদিন চাকরি করবে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো বাড়ি যেন হয়ে আছে আস্ত এক নীরবতার নগরী। নিজেকে কিছুটা সামলে রুদ্রের স্বজনরা শোনালেন কিছু কথা। বন্ধুর মতো ছিলাম আমরা, ও
ও সব সময় সারাদিনে যা যা হতো আমরা দুজনে গল্প করতাম, হাসি ঠাট্টা করতাম, সব কিছু শেয়ার করতাম আমার সাথে, আমি ওকে শেয়ার করতাম। ভেলাটা মাছ নদীতে মাছ লেকে গিয়ে ইমব্যালেন্স হয়ে ভেলাটা পড়ে যায়, উল্টে যায়, তখন ওরা 4 জনই পড়ে যায়। তো আমার ভাই তো সাঁতার জানতো না ছিল, কিন্তু আমার মনে হয় পানিতে পড়ে যাওয়াতে সে একটু যে লাফাঝাফা করবে সেটারও সুযোগ সে পায়নি। তারপরে তার হাত পাগুলা তো ব্যথা হয়েছিল বা অবশ হয়েছিল, সেই সুযোগটা পায়নি। আর ওরা আরো একসঙ্গে 4 জন পড়ে গেছিল, 3 জন একটু হালকা পাতলা সাঁতার জানে, এতে একদম সাঁতারই জানে না। তার ব্লাড দিবি না, বলে কি মা আমার রক্ত যদি কেউ বাঁচে, বলছে না তুই 2-3 বার দিছে। আমি বলছি আর দিবি না, এবার দিলে কিন্তু মা আমাদেরকে বলে দেবো। 2-3 বার দিছে, বলে কিছু হবে না, রক্ত তৈরি হয়ে যায়। একটু পরোপকারী ছিল, কোনো কিছু দেখলি মনে করে আমি একটু সাহায্য, ওর বন্ধু বান্ধবরা তো খুব ভালোবাসতো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রুদ্র আহত হয়। পরে সহপাঠীদের সঙ্গে রুদ্র সন্ধ্যায় নিরাপদ স্থানে সরে যেতে বের হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছুঁড়তে থাকে। জীবন বাঁচাতে ভেলায় করে খাল পার হতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয় রুদ্রর। চলে গেল, ওদের বড় কষ্ট। সে খুব ভালো ছেলে ছিল, বলার কিছু ভাষা নাই। ইউনিভার্সিটিতে আসে দেশের জন্য, যে সে এত ত্যাগী হয়ে যাবে, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, এটা আমরা সবাই অবাক হয়ে গেছি। কি বলবো, আমার বেটাও গেছিল লেখাপড়া করার জন্য, তার জন্য চেষ্টাও সে করছে। তার কথা ভুলতে পারি না, আমার নিজের ছেলের মতো ছিল। ছোট বাড়ির ছোট ছেলে, মনে করলাম ভালো জায়গায় গেল, ভালোভাবে লেখাপড়া শেষ করে আসবে, আমাদের স্বপ্নই থেকে গেল। তাদের বাসার কাউকে না নিয়ে কোনো মতন তারা গাড়িতে করে আবার সেটা দিনাজপুর শ্মশানে নিয়ে যায় খুব তাড়াহুড়ার মাধ্যমে। পরিবারের একমাত্র সন্তান হয়েও দেশের বিপদে পিছুপা হননি রুদ্র সেন। পরিবার থেকেও এগিয়ে রেখেছেন দেশকে, যার প্রমাণ দিতে হলো জীবন দিয়ে। তার নামে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের নামকরণ করা হয়েছে শহীদ রুদ্র তোরণ। দিনাজপুর শহরের পাহাড়পুর মোড়ে নির্মাণ হওয়া চত্বরটির নাম শহীদ রুদ্র চত্বর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালের মুলাদী উপজেলায় এবছর সর্বপ্রথম বস্তায় করে অভিনব পদ্ধতিতে চাষ করা হয়েছে আদা, যা বাণিজ্যিক সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছে। দোআঁশ মাটি, গোবর সার ও ছাইয়ের সঙ্গে পরিমাণ মতো রাসায়নিক সার মিশিয়ে তৈরি হচ্ছে বস্তা। পরে ওই বস্তায় চাষ করা হচ্ছে অভিনব পদ্ধতির আদা। এই চাষে খরচ কম হওয়ার পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকলে বেশি লাভের প্রত্যাশা আদা চাষিদের। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। বরিশালের মুলাদী উপজেলার বাড়ির ছাদে, আঙিনা এবং পতিত জমিতে অভিনব কায়দায় বস্তায় করে চাষ হচ্ছে আদা। এবারই প্রথম এমন উদ্যোগে সফল উপজেলার প্রায় শতাধিক কৃষক। নামমাত্র খরচে আদা চাষ করে সেখান থেকে প্রায় 10 লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আর ফলন আশারূপ হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন নতুন পদ্ধতির এই আদা চাষে। কৃষি অফিসের কামরুজ্জামান স্যার আমার পরামর্শ দিয়েছে। মুলাদীতে এই প্রথমবারের মতো দাদা আদা চাষ করছে, এটা দেখে আমরাও খুশি। আদা চাষ দেখে আমরা সবাই আনন্দিত এবং আগামীতে এই চাষ করার জন্য আমরা সবাই একত্রিতভাবে এই চাষটা করব। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর 10 লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বস্তায় আদা চাষের ক্ষেত্রে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বিভিন্ন ওয়ার্ডে আদা চাষ করানো হয়েছে বস্তাবন্দিতে। আমরা বিভিন্ন সভা সেমিনারে পরামর্শ দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, উদ্বুদ্ধ করানো হচ্ছে। আশা করি এটা দেখে অন্যান্য যে কৃষকরা আছেন তারাও এটা এগিয়ে আসবে, তাহলে আমাদের আদা আমদানি থেকে আমাদের এটা কম হবে এবং দেশের টাকা দেশে থাকবে, এটা আমরা আশা করছি। এবং কৃষকরা নতুন যারা কৃষকরা এটা করতে আগ্রহী প্রকাশ করবেন তাদেরকে আমাদের কৃষি বিভাগ থেকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। বস্তা পদ্ধতির আদা চাষ সফলতার সাথে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।